আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা গোপাল ভাঁড়ের খুব মজার কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত একটা ক্লাসিক গল্প নিয়ে কাটাছেড়া করব। কিভাবে একেবারে অসম্ভব একটা রাজকীয় চ্যালেঞ্জের সমাধান করা হয়েছিল সেটাই আজ আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। গল্পের একেবারে মূল জায়গায় যদি আমরা যাই তাহলে এই কথাটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে সিন্দুক ফেরত পাওয়া যাবে না। মহারাজ কৃষ্ণচন্দ্রের বলা এই একটিমাত্র কথাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ভাবলে অবাক লাগে আমাদের চতুর গোপালের জন্য কেমন একটা অদ্ভুত, বলতে গেলে প্রায় অসম্ভব একটা ফাঁদ পাতা হয়েছিল, তাই না? পর্ব ১, গোপন সঞ্চয় এবং একটি রাজকীয় ফাঁদ। চলুন পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। সংখ্যাটা হল ঠিক ১১। গোপাল প্রতিদিনের বিশাল খরচের হাত থেকে বাঁচিয়ে বিন্দু বিন্দু করে জমিয়েছিল ঠিক ১১টি স্বর্ণমুদ্রা বা মোহর, আর সেগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য একটা অতি সাধারণ ভাঙাচোরা টিনের সিন্দুকে ভরে মাটির নিচে অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রেখেছিল। এই ১১টি মোহরই ছিল তার এতদিনের মহামূল্যবান সঞ্চয়। কিন্তু এখানেই শুরু হলো আসল খেলা। এই পুরো ঘটনাটার সবচেয়ে চমকপ্রদ দিক হল মহারাজের চক্রান্ত। তিনি লুকিয়ে লুকিয়ে গোপালকে ওই মোহরগুলো মাটিতে পুঁততে দেখেন। এরপর কি করলেন? নিজেই গোপনে মাটি খুঁড়ে সিন্দুকটা বাজেয়াপ্ত করলেন। আর শুধু তাই নয়, গোটা রাজ্যে রীতিমতো ঢোল পিটিয়ে কড়া নির্দেশ জারি করলেন যে প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে সিন্দুকটা নিয়ে যেতে হবে। মানে স্রেফ মজা দেখার জন্য আর গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য তিনি এই অদ্ভুত এক নাটক সাজালেন। আর এই নির্দেশ থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, প্রমাণের বোঝা। এখন গোপালের দিক থেকে একটু ভেবে দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়। তার সিন্দুকটা তো আর কোনো রাজকীয় বা দামি জিনিস নয় যে তার ওপর মালিকের নাম, পারিবারিক শিলমোহর বা বিশেষ কোনো চিহ্ন খোদাই করা থাকবে। ওটা নেহাতি একটা ভাঙাচোরা, ফুটো থাকা টিনের বাক্স। এখন এইরকম একটা সাধারণ এবং চিহ্নহীন বাক্সের জন্য প্রথাগত প্রমাণ দেওয়াটা বাস্তবে কতটা অসম্ভব সেটা নিশ্চয়ই খুব সহজেই বোঝা যাচ্ছে। মোহরগুলো হারানোর ভয়ে গোপাল একেবারে মরিয়া হয়ে ওঠে। তার যুক্তি ছিল একদম সোজা। যদি সিন্দুকটা আমার নাই হতো তাহলে সেটা দাবি করতে আমি রাজসভায় ছুটে আসব কেন? অন্য কেউ তো আর আসছে না। একেবারে নিখাত এবং পরিষ্কার যুক্তি। কিন্তু এত কাকতি মিনতি সত্ত্বেও মহারাজ নিজের সিদ্ধান্তে একেবারে অনড়। অকাট্য প্রমাণ ছাড়া সিন্দুক মিলবে না, এটাই শেষ কথা। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়ায়, কিভাবে একটা সাধারণ চিহ্নহীন টিনের বাক্স নিজে নিজে হেঁটে তার মালিকের কাছে চলে আসতে পারে? হ্যাঁ, শুনতে চরম অদ্ভুত আর অযৌক্তিক লাগলেও এই অসম্ভব প্রশ্নটাই কিন্তু আমাদের গোপালের সেই অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত সমাধানের দিকে নিয়ে যায়। চলুন দেখি সে আসলে কী ফন্দি এঁটেছিল। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, সিন্দুকের অদ্ভুত ৫ পা। পরিকল্পনা অনুযায়ী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গোপাল এক দুর্দান্ত গোপন অভিযান চালাল। পাড়ার কিছু বাচ্চাকে সাথে নিয়ে সে চুপি চুপি রাজপ্রাসাদের আঙিনায় ঢুকে পড়ে। সেখানে কাচের বাক্সে রাখা তার সেই টিনের সিন্দুকের ঠিক নিচে ছোট ছোট ফুটোগুলোর ভেতরে সে গোপনে একটা বিশেষ জিনিস রেখে আসে। পরের দিন সকালে রাজসভায় যে বিশাল চমকটা অপেক্ষা করছিল, এটা ছিল তারই এক নিখুঁত প্রস্তুতি। পরদিন সকালে পুরো রাজসভা একদম কানায় কানায় পূর্ণ। গোপাল বুক ফুলিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করল যে তার কাছে উপযুক্ত প্রমাণ আছে। আর প্রমাণটা কোনো কাগজ বা সিলমোহর নয়, বরং তার ডাকে সাড়া দিয়ে সিন্দুকটা নাকি নিজে নিজেই তার দিকে হেঁটে আসবে। এমন কথা শুনে রাজসভার সবাই তো রীতিমতো আকাশ থেকে পড়ল। এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু এই ম্যাজিকের পেছনে লুকিয়েছিল এক দারুণ বিজ্ঞান। সেটাই আমাদের চতুর্থ পর্ব, ম্যাজিকের পেছনের বিজ্ঞান। আসলে রাজসভার ওই তথাকথিত ম্যাজিকের মূল কারিগর ছিল সাধারণ গুবরে পোকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গোপাল অত্যন্ত চালাকির সাথে নিজের কাছে গুবরে পোকাদের প্রিয় খাবার লুকিয়ে রেখেছিল। খাবারের তীব্র গন্ধ পেয়ে পোকাগুলো যখনই গোপালের দিকে এগোতে শুরু করে তখন তাদের সম্মিলিত শক্তিতে ওই হালকা টিনের সিন্দুকটাও মেঝে দিয়ে ঘষেটে ঘষেটে গোপালের দিকে এগিয়ে আসে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন সিন্দুকটা নিজেই তার মালিকের কাছে হেঁটে আসছে। সামান্য পোকাকে কাজে লাগিয়ে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা সত্যিই চমকে দেওয়ার মতো।
আর এই বৈজ্ঞানিক বিষয়টা গোপালের যুক্তিকে আরও শক্ত করে দেয়। মহারাজ যখন তাকে নিরীহ প্রাণীদের কষ্ট দেওয়ার দায়ে অভিযুক্ত করেন, তখন গোপাল চমৎকার একটা তুলনা টেনে আনে। একটা মাত্র গুবরে পোকা যদি একটা ভারী কাঁসার বাটি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তাহলে অনেকগুলো পোকা মিলে একটা অতি হালকা টিনের সিন্দুক টানাটা তাদের জন্য মোটেও কোনো কষ্টের কাজ নয়। এটা স্রেফ তাদের স্বাভাবিক শক্তির একটা ছোট প্রদর্শনী মাত্র। আর এই অসাধারণ যুক্তির ফলে আমরা এসে পৌঁছালাম শেষ পর্বে, পর্ব ৫, বুদ্ধির জয় এবং পুরস্কার। অবশেষে কোনো সন্দেহের অবকাশ না রেখেই গোপাল তার ওই অতি কষ্টে জমানো 11টি মোহর সসম্মানে ফেরত পায়। শুধু তাই নয়, পোকাগুলোকে যে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছিল সেটা প্রমাণ করে সে প্রাণী নিগ্রহের মিথ্যা অভিযোগ থেকেও নিজেকে সম্পূর্ণ মুক্ত করে। সে বুঝিয়ে দেয় যে তার কেবল প্রখর বুদ্ধিই নেই, প্রাণীদের প্রতি তার গভীর মমতাও আছে। তার এই বিচক্ষণতা দেখে রাজসভার সবাই মুগ্ধ হয়ে যায়। গোপালের এই বুদ্ধিদীপ্ত এবং সম্পূর্ণ অহিংস কৌশল দেখে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র এতটাই অভিভূত হন যে তিনি এক বিশাল পুরস্কারের ঘোষণা করে বসেন। হারানো 11টি মোহরের সাথে সাথে মহারাজ তাকে আরও 100টি স্বর্ণমুদ্রা উপহার দেন। ভাবুন একবার, যেখানে সঞ্চয় ছিল একদম সামান্য, সেখানে স্রেফ উপস্থিত বুদ্ধির জোরে সেটা নিমেষেই বহুগুণ বেড়ে গেল। মহারাজের একটি অসাধারণ উক্তির মাধ্যমেই এই গল্পটা এক চমৎকার সমাপ্তির দিকে এগোয়। তিনি নিজের পরাজয় হাসি মুখে মেনে নেন এবং গোপালকে প্রশংসা করে বলেন যে তার মাথায় যেমন তীক্ষ্ণ বুদ্ধি, মনেও তেমন অসীম দয়া। মেধা আর সহানুভূতির এই রকম ব্যালেন্স সত্যি খুব একটা দেখা যায় না, আর ঠিক এই গুণটাই গোপালকে সবার চেয়ে আলাদা করে তুলেছে। আমাদের আজকের এই বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। প্রাত্যহিক জীবনের এমন কত অসম্ভব বলে মনে হওয়া চ্যালেঞ্জ হয়তো খুব সহজেই সমাধান করা যেতে পারে যদি আমরা একটু প্রাকৃতিক বিজ্ঞান আর একটু আউট অফ দ্য বক্স বা ভিন্নভাবে চিন্তা করতে শিখি। আমাদের চারপাশে প্রকৃতিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে যে কত বড় বড় সমস্যার সমাধান পাওয়া যায়, গোপাল ভাঁড়ের এই গল্পটা তারই একটা দারুণ প্রমাণ। চলুন, নতুন কিছু জানার আর শেখার এই আগ্রহটা এভাবেই বজায় থাকুক।